টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের যে পরিবেশ পরিস্থিতি, সেটা সত্যি একটু ভীতিকর অনেকেই মনে করে থাকেন, যদিও আমরা তা মনে করি না। তারপরেও সময়ের তাগিদে, সময়ের প্রয়োজনে আমরা ইমিগ্রেশন নিয়ে আজকে কথা বলবো। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সহ ইমিগ্রেশনের সর্বশেষ কী কী আপডেট আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, যদি হাতে সময় থাকে। গত সপ্তাহে আপনাদের কথা দিয়েছিলাম যে ইমিগ্রেশনে বিবাহ বিচ্ছেদের পরিণতি কী, সেটি হাতে যদি সময় থাকে তাহলে এটি আমরা আলোচনা করব। তবে মূল আলোচনার বিষয়টি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সহ কিছু ইমিগ্রেশন সংক্রান্ত আপডেট, সেটি আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সারাদিনের ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সহ ইমিগ্রেশনের বেশ কিছু আপডেট আছে, এটুকু আমরা জানি, সেটু আপনার কাছে জানতে চাই যে এই বিষয়টিও খুব সাম্প্রতিককালে গত 27 তারিখ এই গত মাসের মানে আজ 3-4 দিন আগে এই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বা এই বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডারটি দিয়েছিলেন, সেটা নিয়ে 22টি স্টেটে মামলা হয়েছিল ফেডারেল কোর্টে, এবং ফেডারেল কোর্ট এই আদেশটিকে স্থগিত করেছিলেন। ফেডারেল কোর্ট এই আদেশ স্থগিত করতে পারেন কি না সেটি সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে। সেই রায়ের প্রেক্ষিতে আজকে আমরা যে আলোচনাটি করতে চাই যে আদৌ এই ফেডারেল কোর্টের এই আদেশ, স্থগিতার আদেশটি সারা দেশের কোর্টের জন্য প্রযোজ্য হবে কি না। যদিও মূল বিষয়টি নিয়ে এখনও আলোচনা হয়নি, কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত আজকে আমরা করতে চাই। এবং প্রথমেই আপনার কাছে এই প্রশ্নটি যে 28টি স্টেটে মামলা হয়নি, সুপ্রিম কোর্টের এই আদেশের বলে তারা কি এই প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার যেটি দিয়েছেন সেটি কার্যকর করতে পারবেন কি না, বা পূর্বাপর অবস্থা কি আছে, ইত্যকার নানান বিষয়গুলো আপনার কাছে বিস্তারিতভাবে জানতে চাই। সেই সাথে ইমিগ্রেশনে আরও যদি কোনো আপডেট থেকে থাকে সেগুলো আমরা জানতে চাই। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। ধন্যবাদ। আজকে জুলাই মাসের 1 তারিখ নিউ ইয়র্কে বসে আমরা আলাপ করছি। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। দর্শকদের জন্য শুভেচ্ছা রইল। এটা একটা বিশেষ মাস জুলাই, যেমন করে ডিসেম্বর মাস, মার্চ, এ ধরনের বিভিন্ন সময়ে আমাদের যারা আমরা বাংলাদেশ থেকে এসছি তাদের জাতীয় জীবনে এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটার সাথে জড়িত সকল মানুষদের প্রতি সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। হ্যাঁ, একটা হচপচ অবস্থার সৃষ্টি হয়েছে এই সিটিজেনশিপ নিয়ে। প্রায় 125 বছর আগে এই নিয়ে আরেকবার একটা সমস্যা যেটা সূত্রপাত হয়েছিল, এটা সুপ্রিম কোর্ট এই ব্যাপারে ক্লিয়ার রায় দিয়েছিল। তো আর আমাদের যে বর্তমান প্রশাসনে এসে এই ব্যাপারে পুরো ব্যাপারটা আবার খতিয়ে দেখার একটা চেষ্টা করছে তাদের একটা ফিলসফি থেকে। সেটা হচ্ছে চতুর্দশ সংশোধনের প্রেক্ষাপটে একটা কথা বলা খুব ক্লিয়ার হয়েছিল সংবিধানে। ক্লিয়ার না, মানে বলা হয়েছিল যে যারা এখানে জন্মাবে তারা এখানে অটোমেটিক নাগরিক। তো সেই যে ধারাটা, সেটার ব্যাখ্যা দিতে গিয়ে
125 বছর আগে একজন চাইনিজ ইমিগ্রেন্টের বাচ্চার এখানে জন্ম হওয়া বাচ্চার ব্যাপারে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি এই ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন। সেই থেকে এটা নিয়ে আর কথাবার্তা হয় নাই। তো তারা এই ট্রাম্প প্রশাসন এই সংশোধনের যেই ধারাটা এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, বলছে যে এটা অটোমেটিক না। তো সেই নিয়ে তারা একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করেছে ডে 1-এ। তো করার পরে যেই মানে তার যে বিরুদ্ধ মনোভাবাপন্ন যে সমস্ত স্টেট গুলা ছিল, 22টা স্টেট মোস্টলি ডেমোক্রেটিক ব্যাকগ্রাউন্ডের যে ব্যাপারটা আছে, যেমন অন্তত নিউ ইয়র্ক, নিউ জার্সি এর মধ্যে পড়ে, হ্যাঁ, সেখানে ল স্যুট হয়েছে। তো এটা এই যে ট্রাম্পের যে অধ্যাদেশ, সরি, যে এক্সিকিউটিভ অর্ডারটা, এটা জুলাই মাসের শেষের দিকে 27-28 তারিখে এটা কার্যকর হবে। মানে 30 দিন সময় দিয়েছে। হ্যাঁ, তো কার্যকর হবে, এই হলো প্রথম কথা। কিন্তু এটা যাতে না হয় সেই ব্যাপারে এটা মানে ট্রেডিশনালি ফেডারেল যে ডিস্ট্রিক্ট কোর্ট, প্রথম ধাপ ফেডারেল কোর্ট সিস্টেমের, সেখান থেকে আপনার বিভিন্ন রকমের অর্ডার আসে এবং তারা এই পর্যন্ত যুগ যুগ ধরে নেশন ওয়াইড ডিসিশন মেকিং করতে পারত, যে পুরো দেশব্যাপী তাদের এই রায়, তাদের এই অর্ডার, তাদের যে সিদ্ধান্ত, সেটা কার্যকর হতো। যে এই যে ইনজাংশনটা, যে ট্রাম্পের যে প্রেসিডেন্ট ট্রাম্পের যেই এক্সিকিউটিভ অর্ডারের যেই যে ফলাফলটা, সেটা যেন মানে স্থগিত থাকে ততদিন পর্যন্ত এই ব্যাপারটা সুরাহা না হয়। এই গেল একটা অবস্থা। তো এটা যেতে যেতে এটা সুপ্রিম কোর্টে গেছে। তো যেটা হয় নাই ওইটা খুব ক্লিয়ার ভাবে বলা উচিত। যেটা হয় নাই সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বার্থ রাইট সিটিজেনশিপের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মানে সিদ্ধান্ত দেয়নি। প্রসিডিউরাল কিছু মানে অর্ডার রুলিং ধারা, একটা যখন লসুট চলতে থাকে, বিভিন্ন ধরনের এই ধরনের প্রসিডিউরাল বিভিন্ন ছোট 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 বিভিন্ন ব্যাপারে, হ্যাঁ, ছোট হোক বড় হোক, কিন্তু প্রসিডিউরাল ব্যাপারে বিভিন্ন ধরনের অর্ডার পাস করে। সেটার একটা হচ্ছে যেটা খুব যুগান্তকারী, যে এই যে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট যে অর্ডারটা দেবে, সেটা শুধুমাত্র যাদের ব্যাপারে দিল, যেমন এই 22টা স্টেট যেটা আপনি সঞ্চালক মহোদয় যেটা বললেন, ওইখানে এটা কার্যকর হবে, অন্যখানে না, দেশের অন্য কোনো স্থানে নয় না। যার ফলে এবং যেই ডিস্ট্রিক্টে যেই জুরিসডিকশনে অর্ডারটা দিবে সেটাতে হবে। তো সেখানে যে জিনিসটা হয়েছে, যে এই 27 তারিখের পরে, হ্যাঁ, এখন পর্যন্ত যেরকম একটা অবস্থা আছে, তাতে ওই 22টা স্টেটে এই বার্থ সার্টিফিকেট ইস্যু করা ইত্যাদি যত বেনিফিট আছে, যা সিটিজেনশিপ, এটা চলতে থাকবে আগের মতোই। কিন্তু 28টা স্টেটে ওই অবস্থা হবে না। এখন খুব তোড়জোড় চলছে, হ্যাঁ, যে বাকি স্টেট গুলো তো ওইগুলো করে, বা ক্লাস অ্যাকশন ল সুটের মতো একটা ব্যাপার করে, যাতে করে এটার ব্যাপারে ওই আনা যায়, হ্যাঁ, অন্যান্য স্টেট গুলোতেও এই অবস্থাটা আনা যায়। আর তারপরে তো সুপ্রিম কোর্টের ফাইনাল অর্ডারের একটা ব্যাপার আছেই, এটা আলটিমেটলি, কারণ সব কোর্টে এক ধরনের রায় হবে না, তখন এটা আলটিমেটলি তারপরে 11টা সার্কিট কোর্ট আছে, হ্যাঁ, এবং তার উপরে ফেডারেল মানে যে সুপ্রিম কোর্ট আছে, সেখানে রায় হবে। সেই নিয়ে তখন এটা আবার একটা সেই 125 বছর পরে এটা নিয়ে আবার একটা ফাইনাল একটা জাজমেন্ট হবে, এটাই আমি আশা করছি। আসল ব্যাপারটা যে জিনিসটা হচ্ছে, আপনার এই আসল ব্যাপারটা আমরা শুনবো, আমাদেরকে একটু বিরতিতে যেতেই হচ্ছে, সে কারণে আপনাকে একটু থামাতে হচ্ছে। আমরা আপনার এই আসল ব্যাপারটা শুনবো বিরতি পরে আর কি। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, বিরতির আগে আপনাকে ঠেকিয়ে দিয়েছিলাম, আপনি
আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয় যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যে বিষয়টি, এক্ষেত্রে কাদের সন্তান পড়বে, আমার পড়বে, আপনার সন্তানের পড়বে, না কাদের সন্তান পড়বে, এই বার্থরাইট যে যে অধিকারটা আছে সেই নাগরিকত্ব বাতিলটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। এবং আপনি আলোচনার একটা পর্যায়ে আসল তথ্যের জায়গায় যে আপনাকে থামিয়ে দিয়েছিলাম, তো সেই বিষয়টি আমরা শুনতে চাইব। তবে তারও আগে অনেকক্ষণ ধরে কয়েকজন দর্শক অপেক্ষা করছেন, তাদের ফোনটি একটু নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে এরপরে কিন্তু বলতে দিতেই হবে। হ্যাঁ অবশ্যই, আসল কথা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো 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 জি জি, আমি কি প্রশ্ন করব? জি জি অপেক্ষা করছি। আমি কি কথা বলবো? জি অপেক্ষা করছি, আপনি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জি, আমার সৌভাগ্য যে আজকে মিজান ভাইকে পাইছি। আমি ওনাকে আশা করতেছিলাম, কারণ উনি আমার অত্যন্ত প্রিয় মানুষ, এই জন্য যে উনি খুব কাককর্তা কথা বলে এবং স্ট্রেট কথা বলে। তো এখন আমার ছোট্ট দুটা প্রশ্ন রানা ভাই। জি। প্রথম প্রশ্ন হলো, আমার বয়স 68 প্লাস। জি। আমি এই হোম কেয়ারে আছি। জি। আমি এই যে সিটিজেনশিপ পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করছি, এবং পরীক্ষা যখন অ্যাপ্লাই করছি এর আগে আমার একটু মেমোরি প্রবলেম ছিল, মেমোরি মানে মনে রাখতে পারতেন না। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমাকে সেই মুহূর্তে একটা সার্টিফিকেট দিছে, কিন্তু এটা কতটুকু স্ট্রং সেটা আমি জানি না। তবে আমি নিজেও বুঝি যে আমি একসময় মেমোরি থাকে, একসময় থাকে না। এখন আমি সিটিজেনশিপের পাইছি, এই যে চিঠি পাইছি। আমার পরীক্ষা এই মাসের শেষের দিকে 29 তারিখ বা 31 তারিখ। এখন আমি বিভিন্ন জিনিস স্টাডি করে দেখতেছি যে আমি এগুলি সবই পারি, বুঝি মোটামুটি। আমার মনে হয় যে আমি উত্তর দিতে পারবো এবং অ্যাজ ইট ইজ আমি কোয়ালিফাই করতে পারবো। কিন্তু এখন আমি এত কনফিউশনে পড়ছি, সেটাই লই যে আমি যখন অ্যাপ্লাই করছি তখন আমি বলছি যে আমি মানে মেমোরি আমি ডিজেবলের মতো। এরপরে আমার মেয়ের আমি ইন্টারপ্রিট হিসাবে চাইছি, সেটাও ওনারা দিছে। এখন আমার প্রশ্ন হইল যে আমার এই ক্ষেত্রে কি ধরনের ইন্টারভিউ আমাকে ফেস করতে হবে আমি বুঝি না। একদিকে আমি ডিজেবল দেখাইছি যে আমার মেমোরি শর্ট, আবার অন্যদিকে আমার মনে হয় যে আমাকে প্রশ্ন করলে আমি সবই উত্তর দিতে পারবো। এখন আমি এই ব্যাপারে মানে এরকম অবস্থায় আপনার এই অবস্থায় কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে, এটাই আপনার প্রশ্ন। আমার ওয়াইফ 10 বছর যাবত এখানে আছে এবং আসার পর সে 10 বছরের জন্য গ্রিন কার্ড পেয়েছে, এবং সেই গ্রিন কার্ড 9.5 বছর যখন এইবার হইল, আমি 6 মাস আগে থাকতেই এটা অ্যাপ্লাই করছি রিনিউয়ালের জন্য, এবং চিঠিও পাইছি যে হ্যাঁ তোমার চিঠি আমরা অ্যাপ্লিকেশন পাইছি সো এন্ড সো। আমি যারে দিয়ে আমার করাইছি, অ্যাপ্লিকেশন করাইছি, সে বলছে যে না আপনার এভরিথিং ডান, কোনো সমস্যা নাই। এখন আর মাত্র 20-22 দিন আছে 6 মাস পড়তে, মানে এটা ডিউরেশন টাইম। এখন আমি কোনো রিনিউ পাই নাই এখন পর্যন্ত। এই ক্ষেত্রে আমার কি করা উচিত বা কি করতে হবে, দয়া করে মিজান ভাই। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। থাকবো না কাটিয়ে দেব। জি, অ্যাটর্নি মিজানুর রহমান। আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিচ্ছি আগে। সেটা হচ্ছে এই যে আর কয়েকদিন আছে বা কি ব্যাপার বা এতদিন লাগছে কেন, এটা এমন কোনো সময় হয় নাই, এমন কোনো দেরি হয় নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে না, উনি ঠিক মতোই অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, সুতরাং ওই যে সেকেন্ড যে প্রশ্ন যে ইস্যুটা নিয়ে কথা বলেন, ওই ব্যাপারে শঙ্কার কোনো কারণ নেই, শেষ কথা। আচ্ছা, প্রথমটা যেটা বললেন সেই ব্যাপারে আমি বলি, আমি ইন্টারভিউ সাধারণত অ্যাভয়েড করি। হ্যাঁ, এখানে আমাদের রোলটা মোর প্যাসিভ থাকে, অ্যাক্টিভ থাকে না, বা আনলাইক ইন দ্য কোর্ট সিস্টেম। আচ্ছা, কিন্তু তারপরও আমি কিছু ডাক্তার মহোদয়ের পাই, ফোন কল পাই, এবং তারা আমাকে ওই তাদের যে পেশেন্ট আছে যারা সিটিজেনশিপের অ্যাপ্লাই করেছেন, যাদের জন্য তারা সার্টিফাই করেছেন, ওনারা আমাকে অনুরোধ করেন যে ওনাদের সাথে ইন্টারভিউতে রিপ্রেজেন্ট করার জন্য। এখানে একটু কথা বলে নেওয়া প্রয়োজন, আমরা তাদের সাথে ওই এসকর্ট সার্ভিসের মতো করে হেঁটে যাই না, ওখানে আমাদের কিছু কাজ থাকে। তো যারা এরকমের যদি করেন, প্যাসিভ হোক আর অ্যাক্টিভ হোক, এখানে একটা রোল থাকে অ্যাটর্নিদের, এবং সেই অনুযায়ী
আমি ওইটা করেছি এবং এই পর্যন্ত যে কজনই গিয়েছেন আমি দেখেছি যে সেখানে তারা ফলাফলটা পজিটিভ হয়েছে। হ্যাঁ, তো আপনি যদি আপনার এই সমস্যা থাকে এবং একজন সার্টিফাইড মানে আমেরিকান ডক্টর, হ্যাঁ, যদি এটা সার্টিফাই করে থাকে, হ্যাঁ, এবং এটা আপনার জন্য আপনি মানে ওইভাবে করে নাটক করতে হবে না, কিন্তু আপনার যে রকমের আপনার এই যে বললেন যে অনেক কিছু মনে থাকে না, অনেক কিছু আপনি মানে যদি ডাক্তার সাহেব বা ডাক্তার ম্যাডাম সার্টিফাই করে থাকে নিশ্চয়ই আপনার প্রবলেম আছে এবং ওইটাকে আপনি বাস্তবতাটাকে স্বীকার করেন। কারণ অনেক সময় এটা একটু লজ্জার ব্যাপার, ইগো থাকতে পারে একটা ব্যাপার, এগুলো না করে যেহেতু মানে ডাক্তার যেহেতু সার্টিফাই করেছে নিশ্চয়ই কিছু সমস্যা আছে, এটাকে অবলম্বন করে এটাকে মেনে নিয়ে আপনি ওখানে যান এবং সবকিছু ইনশাল্লাহ ঠিক মতো হবে, এটাই আমি কামনা করি। ধন্যবাদ। কিন্তু ওনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যেহেতু উনি এখন বলছেন যে আমার যেগুলো পড়ে টোড়ে দেখলাম যে সবকিছু আমি পারি, উত্তর দিতে পারবো, কিন্তু তারপরেও আমি ডাক্তারের সার্টিফিকেট দিয়েছি যে আমার মনে থাকে না বা ডিসেবল হিসেবে দিয়েছি, এইটার কোনো কন্ট্রাডিকশন বা কোনো বা খারাপ কোনো প্রভাব পড়বে কিনা? আমি ওইটারই উত্তর খুব ক্লিয়ারলি দিয়েছি। আচ্ছা, একটা হচ্ছে যে যেহেতু ডাক্তারের কাছে গেছে ওটা তো আর পয়সা দিয়েছে আর নিয়ে নেই, ওনাদেরকে ওনার একটা লাইসেন্স আছে, ওই লাইসেন্সকে ওনার রক্ষা করতে হবে। উনি টাকা পয়সা তো দিবেনই, কিন্তু তারপরে ওনার একটা ওইখানে জাজমেন্ট কল আছে, হ্যাঁ, ওই অনুযায়ী উনি ওইখানে সার্টিফাইডটা করেছেন। তো ওটা যদি করে থাকে এই বাস্তবতাটাকে ওনার মেনে নিতে হবে। সেটাও আমি বললাম যে ওনার সমস্যা আছে, ওই সমস্যাটাকে উনি মেনে নিয়ে উনি ওইখানে যাবে। মানে ওই জোরের উপরে খালি বলবে যে না আমি জাস্ট ফাইন, এটা আমি আমার ছেলের ব্যাপারে বলেছিলাম, স্কুল থেকে আসছে চেক করতে আমার ছেলে নাকি কি কি প্রবলেম। সবাই বলে যে সব ঠিক আছে, অন্য টিচাররা বলে ঠিক আছে, কিন্তু সিটি থেকে আসছে, আমি তো পারলে ওদের পিটাই বের করে দিই। হ্যাঁ, এটা অনেক সময় একটু থাকে যে বলে কি আমি মনে থাকে না, কি বলতে চান। যাই হোক, যেটা হলো যে কোনো সমস্যা নেই, এই হলো আসল উত্তর। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আজকে উপস্থাপক এবং অতিথি দুজনকে শুভেচ্ছা এবং সালাম দিচ্ছি। অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটি একটু ব্যতিক্রম ধর্মী, যে ট্রাম্প গোল কার্ড যেটা ডিক্লেয়ার করেছেন এটা বর্তমান কি অবস্থা সে ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। অ্যাটর্নি মীর মিজান। না, এখানে এখনো বিস্তারিত বা খুব স্পেসিফিক কিছু বলার এখনো সময় আসেনি। হ্যাঁ, এ ব্যাপারে তো অবশ্যই একটা তার কথাবার্তা আছে এই ব্যাপারে, কিন্তু এই ব্যাপারে কোনো স্পেসিফিক কি করে যে আপনাদেরকে জানানোর মতো, এর বাইরে যে ধরনের কিছু একটা চাচ্ছে, এর বাইরে নতুন করে কিছু বলার মতো অবস্থাটা আমার নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা অনেকেই টেলিফোনে আছেন এবং দুই একজন ফেসবুকেও প্রশ্ন রেখেছেন, আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আজকের যে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আজকের আলোচকের থামিয়ে দিয়েছিলাম আপনাদের এই প্রতি সম্মান রেখে প্রশ্নগুলো নিয়ে। আমরা একটু মূল আলোচনায় এসে সময় থাকলে আপনাদের ফোনগুলো নিব। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, যেখানে আপনাকে থামিয়ে দিয়েছিলেন এবং আপনিও প্রতিবাদ করেছিলেন যে একটু সময় আপনাকে লাগবেই, আসল ব্যাপারটি যদি আপনি একটু বলুন। আমার ওই দুঃসাহস নাই, আমি অনুরোধ করেছিলাম, মানে এটা হচ্ছে কথা। তো যাই হোক, তো আমাকে এটা মানে বলতে দিলে ভালো হবে এই জন্য যে এখানে মূল ব্যাপারটা, প্রথম কথা হচ্ছে আমি এরকম প্রচুর ফোন পাচ্ছি যে কি ব্যাপার আমার বাচ্চার এই সময় এই হয়েছে, এই সময়, এবং মানে মানে এটা সেই কোনো আমজনতা বলেন, প্রফেসর বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বিভিন্ন লেভেলের লোকদের মধ্যে এই কনসার্নটা আছে। খুব ক্লিয়ারলি বলে দেই, ইভেন যে এই যে বর্তমান প্রশাসন যেটা চাচ্ছে সেখানেও খুব ক্লিয়ার কথা, এটা রেট্রোঅ্যাক্টিভ না। এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা ফেব্রুয়ারির 19 তারিখ এই বছর বা অন অর দেয়ার আফটার এরকম ভাবে যারা জন্ম হবে, এরপরে যাদের জন্ম হবে তাদের নিয়ে হচ্ছে এটা কথা। এক্সিস্টিং যারা সিটিজেন্স আছে তাদের নিয়ে এই ব্যাপারে কোনো কথা নাই। সুতরাং যারা নতুন জন্ম হবে, যাদের নতুন জন্ম হবে, ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, হ্যাঁ, তাদের নিয়ে হচ্ছে কথা যে তারা সিটিজেনশিপ তাদের দেওয়া হবে কিনা, তারা কি আমেরিকান সিটিজেন অটোমেটিক হবে কিনা। সেটা কি সামগ্রিকভাবে সবার ক্ষেত্রেই, নাকি যে সমস্ত বাবা মারা মাদের কাগজপত্র নেই, বৈধ কাগজপত্র নেই,
মানে মানে আমি বলতেছি এগুলো প্রথম কথা, যে আসল ঘটনা যেটা, যারা অলরেডি বাচ্চারা আছে এখানে তাদের যদি সিটিজেনশিপ থাকে পিরিয়ড, এই ব্যাপারে আর কোনো কথা নাই। ফেব্রুয়ারি 19, 2025 সাল বা তারপরে যেই শিশুটি ভূমিষ্ঠ হবে তাদের নিয়ে হচ্ছে কথাবার্তা, তাদের অটোমেটিক সিটিজেনশিপ থাকবে কি থাকবে না, এইগুলো একটা খুব ক্লিয়ার কথা। এরপরে দেখবেন আমি মনে করি 90% আলোচনা স্টপ হয়ে যাবে, এগুলো একটা কথা, মানে মেইন কনসেপ্টটা যেটা। দ্বিতীয় যেটা হচ্ছে যে যাদের সিটিজেনশিপ অর গ্রিন কার্ড নেই তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং তাদের বাবা মাদের কোনো একজনের, দুজনেরও থাকতে হবে না। হ্যাঁ, তো সুতরাং এইভাবে করে দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম মানুষের এই ব্যাপারটা নিয়ে এই আলোচনা এখানে শেষ হয়ে যেতে পারে। যে ভয়ের যে ব্যাপারটা, যারা অলরেডি, কারণ মেইন ভয়টা তো হচ্ছে যারা অলরেডি আছে তাদেরটা হারানোর যেই ব্যাপারটা, এটা তো একটা ভয়ঙ্কর একটা কথাবার্তা। হ্যাঁ, তো ইভেন ফ্রম পলিসি পয়েন্ট অফ ভিউ থেকে হ্যাঁ এই জিনিসটা এটা সম্ভব হবে না, এটা কোনো কোর্টে যাবে না, কিন্তু ভবিষ্যতে দেওয়া হবে কিনা সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, এই দুইটা জিনিস আমি খুব বলতে চেয়েছিলাম। একটা হচ্ছে আইদার প্যারেন্ট যাদের গ্রিন কার্ড ওর সিটিজেনশিপ নাই তাদের বাচ্চা কাচ্চা, হ্যাঁ ইভেন ভিজিট ভিসায় আসছে, হ্যাঁ F1 স্টুডেন্ট আসছে, হ্যাঁ তাদের বাচ্চা যদি এখানে জন্ম হয় অটোমেটিক সিটিজেনশিপ। এইখানেও আমার কথা আছে অটোমেটিক সিটিজেনশিপ, তার মানে সে এমন অনেক দেশ আছে যেখানে 18 বছর হলে তারপরে সিটিজেনশিপ, কি বিভিন্ন ধরনের ব্যবস্থা হতে পারে, এখানে শেষ কথা নয়। কিন্তু কথা হচ্ছে এই একটা, আর মেইন কথা হচ্ছে যে রেট্রোঅ্যাক্টিভ না, এটা রেট্রোঅ্যাক্টিভ না। ফলে আপনারা যারা দেখছেন অনুগ্রহপূর্বক মনে রাখবেন, যারা অলরেডি এখানে সিটিজেন হয়ে গেছে, যারা অলরেডি সিটিজেন তাদের নিয়ে কোনো চিন্তা নাই। ধন্যবাদ। আমি সঞ্চালক মহোদয়কে এর কাছে আবার ফেরত যাচ্ছি। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। কিন্তু এখানে একটি প্রশ্ন আপনার কাছে আমার আছে, সেটি হচ্ছে যে 22টি স্টেট এই মামলা করেছে এবং সুপ্রিম কোর্ট এই 22টি স্টেটের ফেডারেল কোর্টকে 1 মাসের সময় দিয়েছে বিষয়টির উপরে ব্যাখ্যা দেওয়ার জন্যে। তো বাকি যে 28টি স্টেট করেনি 50টির মধ্যে, সেক্ষেত্রে কি এই স্টেটগুলোতে এই প্রেসিডেন্ট ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার তারা কি এখনই সেটা কার্যকরী করতে পারবে, নাকি তাদের ক্ষেত্রে কি হবে? এই জুলাই মাসটা খুব ইম্পর্টেন্ট হবে। এইগুলা করে যে জিনিসটা করেছে, হ্যাঁ এখানে কিছু এক্সট্রা লিটিগেশনের ব্যবস্থা করেছে। এই বাকি 28টা স্টেটে এখন একটা দৌড়ঝাঁপ শুরু হবে, বা সামহাও এটাকে একটা ক্লাস অ্যাকশন লসুটে পরিণত করা হবে। ওটা করতে পারলে এটা নেশন ওয়াইড, হ্যাঁ করে তখন ওই সিদ্ধান্তটা, এবং সেখানেও তো একই ধরনের সিদ্ধান্ত হবে না, তারপর সার্কিট কোর্টেও একই ধরনের সিদ্ধান্ত হবে না, আলটিমেটলি এটা আবার সুপ্রিম কোর্টে যাবে। সুতরাং এই মাঝখানের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আলটিমেটলি হোয়াট আই ক্যান সি, যদি আপনি আপনাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ এই জিনিসটা মানে এই 28 তারিখের মধ্যে একটা সিচুয়েশনে আসবে যখন পুরো দেশেই পুরো ব্যাপারটা একটা ইনজাংশনের মধ্যে যাবে আলটিমেটলি, যে তারপরে লিটিগেশনটা চলতে থাকবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করে, আলটিমেটলি সুপ্রিম কোর্টে রায়ের মাধ্যমে এটা ফয়সালা হবে। এই হচ্ছে কথাটা। মানে এটার ক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার আছে, সেটা আমরা বুঝতে পারছি। বিষয়টি পরিষ্কারভাবে বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন, খালিদ ইয়াসিন ফেসবুক থেকে লিখেছেন, তিনি একটি প্রশ্ন করেছেন যে অ্যাটর্নি মহোদয়ের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার একজন ভাই গত সপ্তাহে রাজনৈতিক আশ্রয়ের কেস আদালতে ডিনাই হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে পারিবারিকভাবে তিনি যদি এখন পার্মানেন্ট রেসিডেন্সি কোনো মেয়েকে বিয়ে করেন তাহলে ওনার কার্ড পাওয়ার সম্ভাবনা কতটুকু, বা কতটুকু হেল্প করবে, দয়া করে পরামর্শ দেবেন। এ ব্যাপারে আপনার কি মতামত আছে অ্যাটর্নি মীর মিজান? প্রথম কথা হচ্ছে বিয়েটা হতে হবে বেসড অন লাভ এন্ড রেসপেক্ট, এবং উনি গ্রিন কার্ড হোল্ডার না সিটিজেন এটাতে আমার কোনো ইস্যু নাই। আপনারা এটা একান্তই পার্সোনাল সিদ্ধান্ত, আপনি পছন্দ হলে বিয়ে করে ফেলেন, সোজা কথা। হ্যাঁ, তারপরে আমাদের মিষ্টি খাওয়ালেন কি না খাওয়ালেন সেটা হলে পরে হিসাব নিকাশ হবে, গেল। আচ্ছা, কিন্তু তারপরে আপনি যদি অলরেডি মানে যেটা আপনি বললেন যে আপনি অ্যাসাইলাম কেস ডিনাইড হয়েছে, মানে আপনার এতদিনে আপনার কোনো নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস নাই, এই অবস্থায় যেগুলো প্রেফারেন্স ক্যাটাগরির কেস সেগুলাতে আপনি যদি মানে there is every possibility
যে আপনার নাই কি জানি বলে 245I একটা ব্যাপার আছে, মানে সেই 2001 সালের ডিসেম্বরের 20 তারিখের আগে আপনি আসেন নাই বা এই জাতীয় মানে কিছু এক্সেপশন আছে, ওটাতে আপনি কোয়ালিফাই করেন না। তখন যে জিনিসটা হবে, আপনি ওই অবস্থাতে এইখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে পারবেন না। কিন্তু উনি এর মধ্যে যদি সিটিজেন হয়ে যান তখন পারবেন। মানে ওইখানে একটা এক্সেপশন আছে, যদি সিটিজেন পিটিশনার হয় তাইলে আপনি যদি শুধু ভিসা নিয়ে বর্ডার পোস্টে এসে ইন্সপেক্টেড হয়ে অ্যাডমিটেড হয়ে থাকেন, যেটা আপনি হয়তো করেছেন যে B2 ভিসা আছে, আমি কিন্তু there is every other chance যে আপনি বর্ডার ক্রস করে EWI বলে মানে উইদাউট ইন্সপেকশন আছেন, তাইলে হবে না। তাহলে আপনার সিটিজেন হলেও লাভটা হবে না। কিন্তু আপনি ইমিগ্রেন্ট পিটিশনটা অ্যাপ্রুভ করিয়ে তারপর কিছু ওয়েভার আছে ওগুলা করিয়ে, হ্যাঁ, কারণ আপনার একটা আছে ডিপোর্টেশন, আরেকটা হচ্ছে এখানে আনলফুল প্রেজেন্স, এই দুইটার ওয়েভার করিয়ে আপনি কনসুলার প্রসেসিং করে আসতে পারেন, এইগুলো একটা। হ্যাঁ, কিন্তু যদি আপনি ইন্সপেক্টেড অ্যান্ড অ্যাডমিটেড হয়ে থাকেন আর যদি ওই সিটিজেন কি জানি বলে উনি সিটিজেন হয়ে যান এর মধ্যে, হ্যাঁ, একটু সময় নিয়ে সিটিজেন হয়ে যান, হ্যাঁ, আর এর মধ্যে যদি আপনি শান্তিতে থাকতে চান তাহলে আপনি ইমিডিয়েটলি 30 দিনের মধ্যে আপনি আপিল করবেন। হ্যাঁ, এটা হচ্ছে হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ আপিল টু বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস। ওইটাও যদি আপনি ডিনাইড হন তখন আপনি ফেডারেল কোর্ট সেকেন্ড মানে আপনার যেই এরিয়াতে থাকেন, যেমন যদি নিউ ইয়র্ক এরিয়াতে থাকেন তাহলে আপনি সেকেন্ড সার্কিট কোর্ট অফ অ্যাপিলসে আপিল করতে পারেন। হ্যাঁ, তো আবার যদি নিউ জার্সি থাকেন তখন এটা থার্ড সার্কিটে পড়ে গেল। ওইভাবে করে করে আপনি সাম কাইন্ড অফ কাভারে থাকলেন। এদিকে যদি আপনার স্পাউস সিটিজেন হয়ে যান আর আপনি ওই যেটা বললাম যদি আপনি অ্যাডমিটেড থাকেন তাহলে আপনি there is a chance যে আপনি মোশন টু প্রথমে I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা অ্যাপ্রুভ করাতে হবে, ওটা CIS এর জুরিসডিকশনে। তারপরে বেসড অন দ্যাট আপনারা ওই আপনার যে ডিপোর্টেশন যদি অর্ডার হয়ে থাকে ওটা যদি আপনি আপিলে না দিতে থাকেন তাহলে আলটিমেটলি আপনাকে মোশন টু রিওপেন করতে হবে, হ্যাঁ, উইথ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন এন্ড আদার থিং। ওইভাবে করে আপনি এই দেশে আপনি মানে স্ট্যাটাস ঠিক রাখতে পারবেন। সুতরাং যদি ওই বিয়েও হয় অসুবিধা নাই, হ্যাঁ, কিছুদিন পরে উনি সিটিজেন হয়ে গেলে তখন আপনি এটা দিয়ে আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন। আর যদি বাইরে যেতে হয় তাহলে আপনার বিভিন্ন ওয়েভার লাগবে, বিকজ আপনি বাইরে গেলে যদি 1 বছরের বেশি, যেটা আপনার খুব সম্ভব হয়েছে, হ্যাঁ, আপনি 10 বছরের জন্য এখানে ঢুকতে পারবেন না। হ্যাঁ, এইগুলো একটা কথা। তো এই জাতীয় বিভিন্ন ব্যাপার আছে। আর তারপরে আপনার বন্ধু বান্ধব আছে, আপনার প্রিভিয়াস উকিল আছে, তাদের সাথে আলাপ করেন আরো কিভাবে এটা সুন্দর করে করা যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ খালেদ ইয়াসিন, আপনার প্রশ্নের খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে। আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং খুশি হয়েছেন। নাসির আলম, আপনার প্রশ্নটি ঠিক বুঝতে পারিনি, তাই আর ওই কতদিন সময় লাগতে পারে ইন্টারভিউ, এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়াটাও বাইবে উত্তর হয়ে যাবে, কারণ যথাযথ সময় যদি আপনার না আসে আপনি মন খারাপ করবেন, আমাদের প্রতি অসন্তুষ্ট হতে পারেন। তাই এই ধরনের প্রশ্ন আমরা বলতে চাই না। আর সর্বোপরি আপনার প্রশ্নটাও আমরা বুঝতে পারিনি। আপনার প্রশ্নের জন্য তারপরেও ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, আমি জি আমার ওয়াইফের এপ্রিলের 29 তারিখে ইন্টারভিউ ছিল বাংলাদেশে। জি, আপনার ওয়াইফের এপ্রিলের 29 তারিখে ইন্টারভিউ ডেট আছে? না, এপ্রিল 29 তারিখে ডেট ছিল, জি, ইন্টারভিউ দিতে অলরেডি। জি, তো তারা কংগ্রাচুলেশন পেপার জানাইছে, জি, পাসপোর্ট রাখছে আপনার, জি, বাট পাসপোর্ট আবার রিটার্ন দিয়ে দিচ্ছে। আচ্ছা, জি, এখন কি করতে পারি? এখন আপনার কি করণীয়? আচ্ছা, আর কিছু বলেছে কি, মানে পাসপোর্ট রিটার্ন দেওয়ার সময় কিছু বলেছে না? কাগজ দিচ্ছে একটা। হ্যাঁ, কাগজ দিয়েছে, সেটাই জিজ্ঞেস করছিলাম। তো অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান। প্রথম কথা হচ্ছে এপ্রিল মাসে 29 তারিখ দিয়ে দিয়েছে, সাম সর্ট অফ ডিনাইড হয়েছে। এপ্রিল, মে, জুন, এটা জুলাই মাস হয়ে গেছে। আপনি একদিন ওয়েট করলেন কেন? আই জাস্ট হোপ আপনি ওয়েট করেন নাই, প্লাস আপনি একটা সেকেন্ড ওপিনিয়ন নিচ্ছেন, এখন ভালো কথা। কিন্তু আপনার যেটা দরকার ছিল বা না করে থাকলে, by yesterday you are going to a lawyer, go for some kind of an appeal. হ্যাঁ, ফর্মালি এটার কোনো আপিল নাই, এটার কোনো মোশন নাই, কিন্তু তারপরও
আপনার হেডকোয়ার্টারে অ্যাডভাইজারি ওপিনিয়ন নামে একটা ব্যাপার আছে, এটা সাম কাইন্ড অফ অ্যান আপিল, এবং ওরা যদি দেখে যে আপনার কাগজপত্র ঠিক আছে, আপনার পাওয়ার কথা, তাইলে নট এজ এ ডিরেক্টিভ বাট এজ এন অ্যাডভাইজারি ওপিনিয়ন তারা ওই কনসুলার অফিসারকে ওরা লিখলে সাধারণত ওইটা মানে, এবং ওইটা বাইন্ডিং না, যে জন্য অ্যাডভাইজারি ওপিনিয়ন কথাটা, হ্যাঁ, কিন্তু তাহলে আপনার মোটামুটি শিওর থাকেন যে আপনার ডিসিশনটা মানে রিভার্স হয়ে যাবে। সুতরাং ইমিডিয়েটলি, হ্যাঁ, এটা কিভাবে কোন আপিল করতে হয়, কি মোশন করতে হয়, এটা ইমিডিয়েটলি করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। হাসান চৌধুরী ফেসবুকে একটি প্রশ্ন রেখেছেন যে আমি 2007 সালে ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেন হই। আমার মেয়ে 2009 সালে জন্মগ্রহণ করে বাংলাদেশে। সে তার ইমিগ্রেশন ভিসা নিয়ে এই সপ্তাহের মধ্যে আসবে। আসার পর কি আমি তার জন্য পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবো? কারণ আমি জানি যে সে অটোমেটিক সিটিজেন হয়ে যাবে। একটু পরামর্শ চাচ্ছি। দ্য আনসার ইজ ইয়েস। পোস্ট অফিসে যাবেন, অ্যাপ্লাই করবেন, সিটিজেনশিপ পাসপোর্ট নিয়ে নেবেন। অনেক ধন্যবাদ জনাব হাসান চৌধুরী। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আবুল কালাম তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। অ্যাটর্নি মহোদয়ের কাছে কোশ্চেন ছিল, আমার অ্যাসাইলাম বায়োমেট্রিক অ্যাকসেপ্টেড পেপার ভুলে হারায় ফেলছি বোধহয় হবে, এখন এটা কিভাবে পেতে পারি? এ ব্যাপারে আপনার কি পরামর্শ? 800 নাম্বার আছে, প্রথম যে অ্যাপ্লিকেশন রিসিট নোটিশটা পেয়েছেন ওইটার মধ্যে আছে। না পারলে আপনি যেহেতু অ্যাপ্লাই করেছেন, নিশ্চয়ই কারোর সাথে আলাপ করেছেন, ওনাদের কাছ থেকে হেল্প নেন। 800 নাম্বারে ফোন করে আপনি ইচ্ছা করে এটা রিস্কেডিউল করতে পারেন। অনেক ধন্যবাদ জনাব আবুল কালাম। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে একটু সময় আছে, ও দর্শকও আছে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমি ফোন দিছিলাম, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। জি। তো আমার ম্যারেজ সার্টিফিকেটে দুইটা ডেট দেওয়া, একটা হচ্ছে রেজিস্ট্রেশন ডেট, একটা হচ্ছে সোলোমেন নাকি যে বলে। আর আমি যখন অ্যাপ্লিকেশন করছি, তো যার ধরো অ্যাপ্লিকেশন করছি উনি রেজিস্ট্রেশন ডেটটা ওই অ্যাপ্লিকেশনের মতো পুট করছে। এটা কি কোনো প্রবলেম হবে? আপনার স্ট্যাটাস কি? আমি ইউএস সিটিজেন। অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মীর মিজান। না, আমি উত্তর দিয়েছি, না হবে না। ও আচ্ছা, আপনার এক কথাই উত্তর শেষ, কোনো সমস্যা হবে না আপনার জন্য। সুতরাং আপনার এতটা আর চিন্তার কোনো কারণ নেই। লেমন চাকমা তিনি বলছেন যে আই এম সিটিজেন হেয়ার ইন ইউএসএ অ্যান্ড মাই ওয়াইফ জাস্ট গট গ্রিন কার্ড। হোয়েন শুড উই অ্যাপ্লাই ফর পার্মানেন্ট গ্রিন কার্ড? ও কন্ডিশনাল গ্রিন কার্ড পেয়েছে, কখন সে পার্মানেন্ট গ্রিন কার্ড পেতে পারে? ইজ দেয়ার এনিথিং এলস টু ডু আর এনি অ্যাডভাইস? এ ব্যাপারে আপনাকে। জি। যেদিন ওনার যদি এখানে থেকে গ্রিন কার্ডটা পায়, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, তাহলে যেদিন থেকে অ্যাপ্রুভালটা হয়েছে তার 1 বছর 9 মাস পরে। আর যদি বাংলাদেশ থেকে হয়ে আসে, তাহলে যেদিন এসে এখানে মানে এখানে ল্যান্ড করলেন, তারপর ইন্সপেক্টেড হয়ে ভিতরে আসলেন, সেই সময়টা থেকে উনি গ্রিন কার্ড হোল্ডার। তার 1 বছর 9 মাস পরে, কিন্তু 2 বছর শেষ হয়ে যাওয়ার আগে, এই 3 মাসের উইন্ডোর মধ্যে জয়েন্টলি পিটিশনটা করতে হবে, এবং ওটা না হলে এটার ওয়েভারটা বিভিন্ন ওয়েভার নিতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ লেমন চাকমা। জেবিন সারা তিনি বলছেন মাই ডটার পিটিশন ইজ ওয়েটিং ফর অ্যান ইন্টারভিউ ডেট অ্যান্ড আই অ্যাম গ্রিন কার্ড হোল্ডার. It has been 1 year. The petition was documentary approved and priority date was 2021. Category is F2A. Child under 21. What can I do? No response. বলে ওরা মাঝে মাঝে চিঠি পাঠানোর কথা যে ডকুমেন্টারি কোয়ালিফাইড, যেহেতু ডকুমেন্টারি কোয়ালিফাইড এখন আর পিছনের দিকে তাকানোর কোনো দরকার নাই। হি ইজ জাস্ট ফাইন। আপনার কোনো কিছু করার নাই এখানে, কারণ আপনি আপনার সমস্ত কাজ করেছেন, করার ফলে আপনি এই ডিকিউ স্ট্যাটাসটা পেয়েছেন। এখন আপনি ওয়েটিং এর মধ্যে আছেন, যখনই তাদের নেক্সট লাইনে আসবে তারা ইন্টারভিউটা নিবে। এবং এটা কবে কখন এটার কোনোখানে কোনো কিছু লেখা নেই। হ্যাঁ, যদি বাচ্চা বড় হয়ে যেতে থাকে বা কোনো বিশেষ মেডিকেল সিচুয়েশন থাকে, কি এই বাচ্চা আমেরিকাতে আসলে আমেরিকার গ্রিন কার্ড নিয়ে
সে আমেরিকাকে রিপ্রেজেন্ট করে কোথাও ছবি আঁকতে যেতে পারে, হ্যাঁ, কোনো একটা বিশেষ প্রতিযোগিতায় যেতে পারে, এরকম হয়েছে। একদিনের মধ্যে গ্রিন কার্ড করিয়ে তাকে তারপরে জাপানে সে ইন্টারন্যাশনাল মানে কম্পিটিশনে গিয়েছে, এরকম আছে। তো ওইরকম হলে আপনারা ওনাদেরকে জানাবেন আর কি। অনেক ধন্যবাদ জেবিন সারা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, থেকে অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মিজানুর রহমান, আপনি অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন, দর্শকদের প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সংক্রান্ত যে এক্সিকিউটিভ অর্ডার আছে সেটা নিয়ে কোর্টে যে বিচার প্রক্রিয়া চলছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং এক্ষেত্রে কারা এটার দ্বারা এফেক্টেড হতে পারি সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আসলে তেমন কোনো চিন্তার কারণ নেই, বিষয়টি স্যাটাসেট হতে বহু সময় লাগবে, সুতরাং এটি নিয়ে এত দুশ্চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।